আজকের গল্পের লেখক শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায়। গল্পের নাম চিত্রগুপ্ত। গল্পের কাল ফাল্গুন 1367। জগজীবনবাবু টান হয়ে বসলেন। পাশে রাখা ভিজে গামছাটা দিয়ে মাথার উপর চাপালেন। এটা নতুন নয়, প্রত্যেক বছরই খাতা দেখার সময় ভিজে গামছা মাথার উপর রাখেন। মাথা ঠান্ডা থাকে, নয়তো ছাত্রছাত্রীদের অদ্ভুত বানান আর মারাত্মক রচনা পড়তে পড়তে মেজাজ খারাপ হয়ে যায়। শরীরে রক্ত টকবক করে ওঠে, মাথায় যেন আগুন জ্বলে। হাতের কাছে মানুষগুলোকে পান না, কিন্তু রাগের চোটে খাতাগুলো দোমড়াতে থাকেন। এই খাতা দেখার সময় পাড়াপক্ষে কেউ ধারে কাছে আসে না, না গৃহিণী না ছেলেমেয়েরা। সবাই পা টিপে টিপে হাঁটে, সামনে পড়ে গেলেই সর্বনাশ। দরজায় খুট করে শব্দ হতেই জগজীবনবাবু খাতা থেকে মুখ তুললেন। দরজার পাশে গৃহিণী আর বড় ছেলে হিমাংশু। কে এগোবে তাই নিয়ে ঠেলাঠেলি। জগজীবনবাবু বললেন, কি চাই? গৃহিণী দাঁড়িয়ে রইল চৌকাঠের উপর। বলবে কিছু? গৃহিণী দ্বিধাজড়িত কণ্ঠে উত্তর দিল, হিমু তোমাকে কিছু বলতে চায়। কি বলবে? জগজীবনবাবু মাথা থেকে গামছাটা নামিয়ে রাখলেন। কই রে হিমু, কোথায় গেলি? গৃহিণী বাইরের দিকে চেয়ে গলা চড়ালো। পায়ে পায়ে হিমাংশু এসে দাঁড়ালো। বাপের দিকে মুখ না ফিরিয়ে অন্যদিকে চেয়ে বলল, আমাদের অফিসের পালিত সাহেব আপনাকে একটা কথা বলতে বলেছে। পালিত সাহেব? জগজীবনবাবু আশ্চর্য হলেন। পালিত অ্যান্ড সন্সের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার পালিতের শ্যামচরণ হাই স্কুলের হেডমাস্টারের সঙ্গে আবার কি কথা থাকতে পারে? হিমাংশু বিড়বিড় করে বলল, রোল নম্বর কল 323। ও কার রোল নম্বর? পালিত সাহেবের ছোট ছেলে। পালিত সাহেব বলেছিলেন তোমার বাবাকে একটু বলে দিও, তাহলেই হবে। জগজীবনবাবু খোলা খাতাটা বন্ধ করে ফেললেন। পেন্সিলটা পাশে রেখে জিজ্ঞাসা করলেন, কে পালিত সাহেব? হিমুর অফিসের বড় সাহেব তো? হ্যাঁ। গৃহিণী মেঝেতে বসে পড়ল জগজীবনবাবুর কাছাকাছি। গৃহিণী বলল, পালিত সাহেব আরো কি বলেছেন জানো? কি বলেছেন? তার ছেলে যদি বাংলায় ফেল করে তো হিমুরও ওই অফিসের অন্ন উঠবে। ছেলের পরীক্ষার সঙ্গে হিমুর চাকরির কি সম্পর্ক? সম্পর্ক হয়তো নেই, তবে পালিত সাহেব সম্পর্ক একটা করে নিয়েছে। যার হাত দিয়ে অন্ন আসে তার সব কথাই খাটে। ভ্রুর ফাঁকে 2-3টে আঁচড়। দাঁত দিয়ে জগজীবনবাবু ঠোঁটটা চেপে ধরলেন। এই চেহারার সঙ্গে গৃহিণীর খুব পরিচয়, ফেটে পড়বার আগেই মুহূর্ত। কিন্তু জগজীবনবাবু সামনে নিলেন। দুটো হাত মুঠো করে কোলের ওপর রেখে বললেন, বাংলাতে পাশ করালে কি পালিত সাহেবের ছেলে পাশ করে যাবে? সেটা তো আমাদের দেখবার দরকার নেই। বাংলা কোনো রকমে পাশ করিয়ে দাও, তাহলেই হবে। তা যদি না করো তো কি হবে বুঝতেই পারছো। কি হবে? কি হবে? উনানে হাঁড়ি চড়া বন্ধ হবে। তুমি তো রিটায়ার করছো পরের মাসে। যে কটা টাকা পাওয়ার কথা, রুনু ঝুনুর বিয়ে দিয়েই তো সব শেষ। উল্টে ধার শোধ করতে হচ্ছে। সম্বল হিমুর ওই চাকুরিটুকু এখনো মনু রয়েছে বিয়ে দিতে। ওপর লেখাপড়া বাকি। হিমুর চাকরি গেলে কি হবে ভাবতে পারো? তা আমায় কি করতে হবে? কি আবার করতে হবে? ছেলেটা যদি এমনতেই পাশ হয়ে যায় তো ভালোই, নয়তো এদিক ওদিক 2-1 নম্বর দিয়ে দিবে। জগজীবনবাবু একটু চুপ করে থেকে বললেন, রোল নাম্বারটা কত বললে? কল 323। লাল কালিতে বড় বড় করে লেখা। সম্ভবত পালিতে সাহেব নিজেই লিখেছেন নম্বরটা। সুরাহা না করতে পারলে ওই অক্ষর আগুনের রূপ নেবে। গৃহিণী রান্নাঘরে চলে গেল। হিমাংশু বারান্দায়। জগজীবনবাবু অনেকক্ষণ ধরে নম্বরের কাগজটার দিকে চেয়ে রইলেন। এমন অনুরোধ এই নতুন নয়। পড়শিদের মধ্যে অনেক আত্মীয়রা বহুবার এসেছে এমন অন্যায় অনুরোধ নিয়ে, কিন্তু জগজীবনবাবু টলেননি। কেউ টলাতে পারেনি। সজ্ঞানে আমি একটি নম্বরও কারো খাতায় বাড়াতে পারবো না। এই খাতা ওদের কর্মফলের হিসাব। আমার কাজ শুধু দেখে যাওয়া, কম বেশি করার আমি কেউ নই। কিন্তু এবার জগজীবনবাবু খুবই চিন্তিত হয়ে পড়লেন। বহু কষ্টে হিমাংশুর চাকরি হয়েছে। 2-1বার সুযোগ এসেছে। হিমাংশু বাবাকে বলেওছে কথাটা। বাবা, অশোকবাবু তো তোমার ছাত্র ছিলেন, তাই না? কে অশোকবাবু? অশোক বসাক, এখন যিনি ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি। হ্যাঁ হ্যাঁ, জগজীবনবাবু ঘাড় নেড়েছেন। অশোক বসাক ভারী ব্রিলিয়ান্ট ছিলেন। ইংরেজি আর অঙ্কে বরাবর রেকর্ড নাম্বার। বাংলা মোটামুটি ভালোই লিখত। 1927 না 1926-এর গ্রুপ ওরা। কেন? এ কথা কেন? না মানে ফিনান্স ডিপার্টমেন্ট কতকগুলো কেরানি নেবে বিজ্ঞাপন দিয়েছে, গ্র্যাজুয়েট চায়। বেশ তো, দরখাস্ত করে দাও। আপনি যদি একটু বলে দেন অশোকবাবুকে। কি বলে দেব? বলবো, অশোক তুমি অন্যকৃতি আবেদনকারীদের সরিয়ে আমার ছেলেকে নাও। যেহেতু আমি তোমাকে এক সময় পড়িয়েছি। এসব তো আমি পারবো না বাবা। এসবে মানুষকে বড় ছোট হতে হয়। প্রতিযোগিতার ব্যাপার, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যদি বুঝতে পারো দাঁড়াবে। অনুমোদনের পাখায় ভর করে আর কতদিন উঠবে? চাকরি হিমাংশু নিজের চেষ্টাতেই জোগাড় করেছে। জগজীবনবাবু ভাবতে লাগলেন, যদি পালিত সাহেবের ছোট ছেলে বাংলায় পাশের নম্বর না পায় তো হিমাংশুর চাকরি থাকবে না। তার অর্থ অনশন না হলেও অর্ধাসন। যে কটা দিন তার চাকরি আছে কোনো রকমে গড়িয়ে গড়িয়ে চলবে সংসারের চাকা। তারপর একেবারে অচলেই হবে।
খুঁজে খুঁজে জগজীবনবাবু খাতাটা বের করলেন। রোল কল 323। প্রথম কয়েক লাইন পড়ে হাতড়ে হাতড়ে ভিজে গামছাটা টেনে নিয়ে মাথায় চাপালেন। মারাত্মক ব্যাপার, এই সব ছেলেদেরই বাইরে বের করে দেওয়া দরকার কান ধরে। সারাটা বছর যারা ভাগাভাগি করে নেয় সিনেমা ঘরের আর খেলার মাঠের মাঝখানে, কোনোদিন বইয়ের পাতা উল্টেও দেখে না। পাশে রাখা বালতিতে গামছাটা পুরোপুরি ডুবিয়ে জগজীবনবাবু মাথায় চাপালেন। নিজের মাথায় গামছাটা থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ল দুটি গালে, চশমার কাচের ওপর। আস্তে আস্তে জগজীবনবাবু উঠে দাঁড়ালেন। সমস্ত শরীর কাঁপছে। হাতের কাছে কল 323কে পেলে যে কি হতো বলা কঠিন। রাগের মাথায় জগজীবনবাবু তাকে হয়তো খুনই করে ফেলতেন। এমন পানি নিয়ে অপমৃত্যু হওয়াই বাঞ্ছনীয়। জানালার গড়াতে ধরে জগজীবনবাবু দাঁড়ালেন। বাইরের দালানে মনু একটা বইয়ের উপর হুমড়ি খেয়ে বসে আছে, দুলে দুলে পাঠোপবাস করছে। মেয়েদের বেশি দূর পড়ানো তার পক্ষে সম্ভব হয়নি, কিন্তু যতদূর সাধ্য পড়িয়েছেন। বড় মেয়ে রুনুর কথা তার বেশ মনে আছে। বিয়ের ঠিক হতেই কি কান্না! মা বাপের কাছ থেকে দূরে সরে যেতে হবে বলে নয়, পড়াশোনা বন্ধ করে দেবে বলে। মেজো মেয়ে ঝুনু বিয়ের পরে বছর 4 পড়াশোনা করতে পেরেছিল। ম্যাট্রিক পাস করে তারপরেই আইএ। প্রত্যেকবার বাপকে পাশের খবর জানিয়েছে। তারপর আর পড়তে পারেনি। স্বামীর বদলি চাকরি, তাছাড়া ছেলেপুলে হতে শুরু হয়েছে। বই খাতা সরিয়ে ঝুনু কাঁথা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। হিমাংশুকে নিয়েই জগজীবনবাবু মুশকিলে পড়েছিলেন। মেয়েদের মতো মেধা ছিল না ছেলেটার, কিন্তু সে পরিশ্রমী ছিল। খেতে বসেও জগজীবনবাবু অন্যমনস্ক হয়ে রইলেন। জগজীবনবাবু কোনো উত্তর দিলেন না, মাথা নিচু করে খেতে লাগলেন। খেতে খেতে একবার বললেন, হিমু কই? হিমু খেয়েছে? হিমু বাড়ি ফেরেনি এখন। এই একটা দিন তো ছুটি, বোধ হয় কোনো বন্ধু বান্ধবের বাড়ি গেছে। সবই বুঝলেন জগজীবনবাবু। ছেলে বড় হয়েছে বলে স্বাধীনতা নয়, ছেলে রোজগার করছে বলে। জগজীবনবাবু ঘরের মধ্যে ঢুকতেই গৃহিণী এলাচ নিয়ে এসে দাঁড়ালো। গৃহিণী আর চোখে স্বামীর দিকে চেয়ে কথাটা পারল, দেখেছ নাকি খাতাটা? কোন খাতা? ওই পালিত সাহেবের ছোট ছেলের? না, দেখিনি এখন। উপর উপর শুধু চোখ বুলিয়েছি। কি বুঝলে? কিছু এখনো বুঝিনি গিন্নি। সে রকম ভাবে দেখিনি। বড় মুশকিল। কিসের আবার মুশকিল? মানে ছেলেটা যদি ভালো না লিখে থাকে, আমার উপরেও পরীক্ষক রয়েছেন, তিনি খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখবেন। তাকে কি কৈফিয়ত দেব? তাকে তোমায় কৈফিয়ত দিতে হবে না, সে ব্যবস্থা পালিত সাহেবই করেছেন। জগজীবনবাবু ভয়চকিত কণ্ঠে চেঁচিয়ে উঠলেন, তার মানে বিরাট এক জাল পেতেছিল পালিত সাহেব। চুনাপুঁটি থেকে রুই কাতলা কিছু বাদ যাবে না। জগজীবনবাবু আর কথা বাড়ালেন না। বালিশটা ঠিক করে নিজের শোবার আয়োজন করতে লাগলেন। কল 323-এর খাতাটা জগজীবনবাবু আবার খুললেন। জগজীবনবাবু তক্তপাশ ছেড়ে উঠে পড়লেন। গামছাটা কাছে নেই। এরপর ভিজে গামছা মাথায় না চাপালে তার পক্ষে বসে থাকা অসম্ভব। জগজীবনবাবু জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। একটু দূরে হিমু বসে আছে, হাতে একটা খোলা বই, কিন্তু নজর বইয়ের দিকে নেই। উদাস দৃষ্টি মেলে অনেক দূরের কি যেন দেখছে। হিমুই বোধ হয় দাঁড়িয়েছিল জানালার কাছে, বাপকে লক্ষ্য করেছিল। বাপের মুখের ভাব, মনের ভাব, কল 323-এর খাতার সঙ্গে জগজীবনবাবুর যেমন মর্যাদার প্রশ্ন জড়ানো, তেমনি হিমাংশুরও জড়ানো ভবিষ্যৎ জীবন। জগজীবনবাবু যদি নির্মম হাতে ভুলভ্রান্তি কাটতে শুরু করেন, কৃপণ হাতে নম্বর বিতরণ করেন, তাহলে পালিত সাহেবও কঠোর হাতে ছাঁটাইয়ের কড়া নামিয়ে আনবেন হিমাংশুর ঘাড়ের উপর। জগজীবনবাবু শুধু একটা খাতায় বরবাদ করতে পারেন, কিন্তু পালিত সাহেব ছিন্ন ভিন্ন করতে পারেন গোটা একটা সংসার। দুটো হাত পিছনে রেখে জগজীবনবাবু পায়চারি করতে শুরু করলেন। মহা সমস্যা। জীবনে তাকে এমন সমস্যার সম্মুখীন হতে হয়নি। দারিদ্র্যের ঘন মেঘ জমেছে মাথার উপর, কন্যাদায়, ছেলে মেয়েদের অসুস্থতা, কিন্তু সে সব তিনি কাটিয়ে উঠেছেন। কিন্তু এ একবারে অন্য ব্যাপার। খাতা সরিয়ে জগজীবনবাবু মাথায় হাত দিয়ে বসলেন। না, সম্ভব নয়। 5 নম্বরের ধারের কাছেও আসছে না যোগ। অন্য খাতাগুলো জগজীবনবাবু টেনে নিলেন। সময় সংক্ষেপ, এর মধ্যে অনেকগুলো খাতা দেখতে হবে। সন্ধ্যার অন্ধকার নেমেছে। ছেলে বাইরে, মনু অপু কোণের ঘরে পড়ছে, গৃহিণী রান্নাঘরে ব্যস্ত। হঠাৎ দরজায় শব্দ হতেই চমকে মুখ ফেরালো। কি হলো? কোনো উত্তর নেই। গৃহিণী উঠে এলো। দরজার পাশে জগজীবনবাবু চুপচাপ দাঁড়িয়ে আছেন। কি এখানে দাঁড়িয়ে? দুটো হাতে বুকের উপর জল করা, দুটো ঠোঁট থরথরিয়ে কাঁপছে, চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জলের ধারা। চেহারা দেখে গৃহিণী বেশ ভয়ই পেয়ে গেল। বয়স হয়েছে মানুষটার, শরীর খারাপ হলো নাকি? কোনো অসুখ বিসুখ?
ব্যাকুল কণ্ঠে প্রশ্ন করল, কি হলো গো, অমন করছো কেন? অশ্রুরুদ্ধ কণ্ঠে জগজীবন বাবু প্রায় আর্তনাদ করে উঠলেন, এ আমি পারবো না বড় বউ, অনেক চেষ্টা করলাম, কিন্তু এ আমার দ্বারা সম্ভব নয়। যতবার নম্বর বাড়াতে গেছি, হাজার হাজার অসহায় গরিব ছেলেদের মুখগুলো ভেসে উঠেছে চোখের সামনে, যাদের সম্বল নেই, সামর্থ্য নেই, পরীক্ষককে বশ করার কোনো অস্ত্র নেই। আমি জানি হিমুর চাকরি যাবে, তোমরা পথে বসবে, আমার সংসার ভেঙে গুড়িয়ে যাবে, কিন্তু আমার বৃত্ত নেই, অর্থ নেই, প্রতিপত্তি নেই, যেটুকু আছে, যেটুকু আমার শেষ সম্বল, সেটুকু কেড়ে নিয়ে তোমরা অমন করে আমায় রিক্ত করে দিও না। জগজীবনবাবু দুহাতে সজোরে গৃহিণীর একটা হাত চেপে ধরলেন।